শিবা তার ক্ষেতের শুকনো ফাটল ধরা মাটিতে কোদাল চালাচ্ছিল। প্রখর রোদ তার কপাল থেকে ঘাম ঝরে পড়ছিল। মাটি এত শক্ত ছিল যে কোদাল ঢুকছিল না। সে থামলো, কোদালের উপর ভর দিয়ে আকাশের দিকে তাকালো। আকাশে এক টুকরো মেঘও নেই। হতাশার দীর্ঘশ্বাস ফেললো। এত পরিশ্রম করলাম তবুও আমাদের জমিতে কিছু জন্মালো না। মনে হচ্ছে এই মাটি যেন আমাদের স্বপ্নগুলোকে নিজের ভিতরে টেনে নিয়েছে। এই জমিটা শুধু জমি নয়, এটা যেন আমার ভাগ্যের প্রতিচ্ছবি। আমাদের ভাগ্য এমন মনে হচ্ছে যেন সত্যি পাথরে লেখা আছে, যা আমি হাজার চেষ্টা করলেও বদলাতে পারবো না। দূর থেকে তার বন্ধু প্রীতম এগিয়ে আসছে। তার মুখে এক ধরনের উপহাসের হাসি। সে শিবার পাশে এসে দাঁড়ালো। কি রে শিবা, তুই আবার মাটি খুঁড়ছিস? আরে বাবা, তোর এই পরিশ্রম তো আমরা গত 5 বছর ধরে দেখছি। মনে হয় তোর কপালে লেখা আছে অসফলতা। আরে প্রীতম, তুই তো জানিস যারা পরিশ্রম করে ভগবান তাদের একটু দেরিতে হলেও দেন। ভগবান? আরে তোর ভাগ্যের কথা ভগবান ভুলে গেছে। পুরো গ্রাম বলে যে তুই জন্ম থেকেই হতভাগা। তোর বাবারও এই মাটিতে দিনরাত কেটে গেল, আর শেষমেশ এই মাটি তাকে গ্রাস করলো। তুইও কি তাই চাস? হ্যাঁ হ্যাঁ, বেশি কিচকিচ করে দয়া দেখাস না, অনেক হয়েছে। আমরাও শুনেছি লোকেরা কি বলছে। তারা যখন আমাকে দিকে আঙুল তোলে তখন আমি জানি না আমার ভাগ্যকে দোষ দিচ্ছে, আমাকে নয়। কিন্তু প্রীতম, সত্যি বলতে আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে যা আমাকে থামতে দেয় না। হ্যাঁ, আরে তুইও না শিবা, স্বপ্নের রুটিতে বেঁচে আছিস। পেট খালি আর চোখে ভরা স্বপ্ন। এই স্বপ্ন তোকে আরো একদিন হতাশ করবে। তোর এই স্বপ্নই একদিন তোকে ভেঙে দেবে। অন্তত আমাদের মনটা তো জীবিত প্রীতম, আর আশাও। যে মানুষের মনে আশা নেই সে তো জীবিত থেকেও মৃত। তুই তোর বাস্তব নিয়ে বাঁচ, আমি আমার স্বপ্ন নিয়ে বাঁচবো। প্রীতম মাথা নেড়ে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। শিবা আবার কোদাল চালাতে শুরু করলো, কিন্তু এবার তার চোখের দৃঢ়তার সঙ্গে মিশেছিল এক গভীর প্রতিজ্ঞা। সন্ধ্যায় শিবা তার ঘরে ফিরে আসে। তার শরীর ক্লান্ত, কিন্তু মন এখনো হার মানতে রাজি নয়। শিবা ঘরে ঢুকতেই মা উঠে দাঁড়ালেন। শিবা, ফিরে এসেছিস? আজ তো মনে হয় তোর কিছু খাওয়াই হয়নি। ঘরে এক টুকরো কাঠ নেই যে উনুনটো জ্বালাবো। মনে হয় ভগবান তোর ভাগ্য বিনা কালির কলমেই লিখেছেন। শুধু কষ্টের দাগগুলোই দেখা যাচ্ছে। আরে মা, তুমি তো শেখাও যে সাহস কখনো হারাতে নেই। তুমিই বলো, যারা ভগবানের উপর বিশ্বাস রাখে তাদের জন্য একদিন না একদিন সব ঠিক হয়ে যায়। আমার বিশ্বাস আমাদের জন্য একটি দিন আসবে। শিবা, যখন পেট খালি থাকে আর ভাগ্য অন্ধ, তখন মায়ের মন কি করে স্থির থাকবে? আমার মন কেঁপে ওঠে যখন আমি দেখি তুই দিন রাত পরিশ্রম করিস আর তার কোনো ফল পাস না। আমার ভয় হয় যদি তোর শরীরটা ভেঙে যায়। আরে তোমার মনটাকে একটু সামলাও তোমা। তুমি দেখো যে মাটিটাকে সবাই ছেড়ে দিয়েছে, সেই মাটিটাই আমরা একদিন সোনা ফলাবো। আমার উপর বিশ্বাস রাখো। আজ থেকে একদিন আমি গ্রামে দেখবে একদিন আমাদের ভাগ্য কিভাবে বদলায়। হ্যাঁ, তোর বিশ্বাস এখনো ভাঙেনি। তোর এত দৃঢ় বিশ্বাস দেখে আমার মনেও আশা জাগে। আরে এই বিশ্বাস কখনো ভাঙবে না মা। ভাগ্য আমরা বেছে নিতে পারি না, কিন্তু ভাগ্যের কাছে হার মানাও তো জরুরি নয়, তাই না? আমি হেরে যাওয়া মানুষদের মতো বাঁচতে চাই না। তুমি শুধু আমার পাশে থেকো মা। তারপর দেখো আমরা কি কামাল করি। আমার হাত থেকে আমি আমার নিজের ভাগ্য নিজেই লিখি। সকালবেলা শিবা কাঠ আনতে জঙ্গলে যাচ্ছে। তার মন ভারাক্রান্ত। সে বৃন্দার কথা ভাবছিল। বৃন্দা তার জীবনের একমাত্র আশা। পথে তার প্রেমিকা বৃন্দার সঙ্গে দেখা হয়। বৃন্দা তাকে দেখেই মৃদু হাসে। আরে শিবা, তুমি এখানে? এই সময় তো তুমি খেতে থাকো। আজ তাহলে জঙ্গলে যাচ্ছ কেন? আরে বৃন্দা, আসলে ঘরে কাঠ শেষ হয়ে গেছে। মায়ের উনুন জ্বলছে না। ক্ষেতের কাজ আমি পরে করব, আগে মায়ের উনুনের চিন্তাটা তো দূর করি। শিবা, গতকাল অন্য গ্রাম থেকে ছেলেপক্ষ এসেছিল আমাকে দেখতে। তারা খুব ধনী। সব দেখে তারা চলেও গেছে। তুমি তোমার মাকে বাবার কাছে পাঠিয়ে দাও, নইলে দেরি হয়ে যাবে। আমার বাবা মাও চান যে আমি একটা ভালো পরিবারে বিয়ে করি। তুমি জানো আমি তোমার জন্য অপেক্ষা করছি।
আরে তুমি তো আমাদের অবস্থা জানো বৃন্দা, গ্রামের সময় আমাদের ভাগ্য নিয়ে ঠাট্টা করে আমরা দিন রাত পরিশ্রম করি, কিন্তু জানি না কোথা থেকে কোনো না কোনো বিপদ এসেই যায়। আরে এমনকি আমাদের মা আমাদের ভাগ্যকে দোষ দেয়। এখন বলো, এমন অবস্থায় তোমার হাত চাওয়ার সাহস আমি কোথা থেকে নিয়ে আসবো? আমি তো তোমাকে সুখী করতে পারবো তার কি নিশ্চয়তা আছে? শিবা শোনো, আমি রোজ মন্দিরে তোমার জন্য প্রার্থনা করি। গ্রামের লোকেরা যা বলে তা তাদের বোকামি। তাদের কথা কেন ভাবছো? মানুষের ভাগ্যের চেয়ে তার মন বেশি গুরুত্বপূর্ণ। তোমার মন পরিষ্কার, তোমার হৃদয় খাঁটি। একজন সৎ মানুষ কখনো অসফল হয় না। তার চোখে তখন এক নতুন আলো। বৃন্দা তাকে ছেড়ে চলে গেল, আর শিবা সেই আলোর শিখাকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। শিবা কাঠ কাটছিল, কিন্তু তার মন ছিল চিন্তায় ভরা। হঠাৎ করে সে পথ হারিয়ে ফেলে। সে অচেনা এক পথের ওপর এসে দাঁড়ালো। তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আহ, এ কি বিপদ! এখন আবার বৃষ্টিও? আশ্রয়ের খোঁজে সে এদিক ওদিক দৌড়াতে লাগলো। তখনই তার চোখ পড়ল একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদের ওপর। প্রাসাদের বাহিরের রূপ দেখে শিবা চমকে উঠল। হ্যাঁ, এটা তো মনে হয় সেই প্রাসাদ যার সম্পর্কে বলা হয় যে এখান থেকে নাকি অদ্ভুত আওয়াজ আসে। হে ভগবান, এটা তো বছরের পর বছর ধরে নির্জন পড়ে আছে, লোকালয় থেকে দূরে। এই নির্জন স্থানে কেন আসলাম এই বৃষ্টির জন্য? চল ভাই শিবা। হ্যাঁ, শুধু কিছুক্ষণের জন্য বসবে, তারপর বৃষ্টি থামলে এখান থেকে রফাচক্কর। আরে ভাই, এখানে থেকো না। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? বাইরে থেকে এই প্রাসাদটা তো পুরো ধ্বংসস্তূপের মতো, আর ভেতরে ও বাবা, এই যেন কোনো রাজপ্রাসাদের মতো। হ্যাঁ, এটা কি? এত বড় খাঁচা, একটা তোতা পাখি বন্দি, আর তার পাশে একটা খুঁটির সাথে বাঁধা এই গাধাও আছে। তোতা তো আর গাধা একসাথে, খুব অদ্ভুত ব্যাপার তো। এই নির্জন প্রাসাদে এরা কি করছে? এই তোতাটাকে দেখে মনে হচ্ছে যেন রোজ খায় দায়, আর এই গাধাটাকে দেখে মনে হচ্ছে একমাত্র বাঁধা হয়েছে। এর মানে কি প্রাসাদে কেউ থাকে? কিরে, অবশেষে তুই এসেই গেলি শিবা। কিন্তু তোর আসতে এত দেরি হলো কেন? তাতে কি হয়েছে? যদি সকালের ভোলা বিকেলে ঘরে ফেরে, তাকে তো ভোলাই বলে না। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা তোতা, আর তুমি মানুষের ভাষায় কথা বলতে পারো কিভাবে? আর এই গাধাটাও, এরা কিভাবে মানুষের ভাষায় কথা বলছে? আমরা দুজনে মানুষের ভাষায় কেন আর কিভাবে কথা বলছি, তার রহস্য তুই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবি। আমরা দুজনে একটি বরদান পেয়েছি। এই প্রাসাদে কেউ আসে না। তুই প্রথম মানুষ যে এখানে এসেছিস, আর তুইও খুব ভাগ্যবান। আমার বন্ধু, ভয় পেও না, আমরা তোর কোনো ক্ষতি করব না। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমি বরদান পেয়েছি যে আমি মানুষকে সঠিক পথ দেখাতে পারি, আর আমার বন্ধু গাধা বরদান পেয়েছে যে সে মানুষকে ধ্বংসের পথ দেখাতে পারে। হ্যাঁ, এর মানে কি? আরে ভাই, এর মানে হলো আমরা ভাগ্য লিখি না, কিন্তু আমরা এমন সুযোগ দেখাই যার মাধ্যমে ভাগ্য তৈরি করা যায়। একটি পথ ভালোর আর একটি পথ ধ্বংসের। যেটা তুই বেছে নিবি তা দিয়েই তোর ভাগ্য তৈরি হবে। তোমাদের কিছু কিছু কথা তো বুঝতে পারছি, আর কিছু তো একেবারেই না। আমরা বোঝাচ্ছি, শোন। আজ পূর্ণিমার, প্রত্যেক পূর্ণিমার রাতে আমরা দুজন তোকে একটি করে রাস্তা দেখাবো। যেটা তুই বেছে নিবি সেটাই তোর দিক ঠিক করবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। তাহলে যা। তোর গ্রামে একটি খুব পুরনো কুয়ো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সাহকারের ক্ষেতে একটি খুব পুরনো কুয়ো আছে, কিন্তু সেই ক্ষেতটা তো অনাবাদি, আর সেই কুয়োটাও শুকিয়ে গেছে। না সেই ক্ষেত কোনো কাজে আসছে, আর না সেই কুয়ো, বরং আমাদের গ্রামের লোকেরা তো সেদিকে ফিরেও তাকায় না। তুই যা, সেই কুয়োর একটি তামার বাক্স আছে, তোকে কুয়োর ভেতরে নামতে হবে। আর কুয়োর ভেতরে ঘন অন্ধকার। যখন তুই খোঁজাখুঁজি করবি তখন সেই বাক্সটা পেয়ে যাবি। সেই বাক্সের অসংখ্য গহনা রাখা আছে, যা এক রাজার। তুই সেই গহনাগুলো নিতে পারিস এবং ধনীও হতে পারিস। কিন্তু থাম,
এখন জানি তোকে আর বিপরীত ফলাফলটাও বলছি। সেই কুয়োর দেয়ালে খুব কাঁচা, কারণ সেটা বছরের পর বছর ধরে শুকিয়ে আছে। যখন তুই বাক্সটা তুলতে যাবি তখন দেয়ালটা ভেঙে পড়তে পারে, তুই আহতও হতে পারিস, আঘাত এক গভীরও হতে পারে, যে তোর মৃত্যুও হয়ে যেতে পারে। আমি তো এখান থেকে এখনই যাচ্ছি, সিদ্ধান্ত পরে নেবো, পরের পূর্ণিমায় আবার আসবো। চলো ভাই। আরে থাম থাম, যার আগে একটা কথা মনে রাখিস শিবা, আমাদের দুজনেরই রহস্য তুই বাইরে কাউকে বলবি না, নইলে পরের পূর্ণিমার রাতে তুই চাইলেও এই প্রাসাদের দিকে আসতে পারবি না। তোর কাছে এই প্রাসাদ অদৃশ্য হয়ে যাবে, মনে থাকে যেন। শিবা সাহুকারের ক্ষেতের দিকে দৌড়াতে লাগলো। তার মনে তখন তোতার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সে কুয়োর কাছে পৌঁছালো। কুয়োর শুকনো দেয়াল দেখে গাধার কথা তার মনে পড়লো। এই কুয়োর দেয়ালে ভেঙে যেতে পারে, আমার মৃত্যুও হতে পারে, কিন্তু গাধা তো আমাকে একটা অন্য সহজ পথ দেখিয়েছে, সাগরের ঘর থেকে চুরি করে নিয়ে। না, আমি চুরি করতে পারবো না। আমার মাকে সৎ থাকতে শিখিয়েছি, আমি কষ্ট করে টাকা রোজগার করতে পারি, কিন্তু চুরি নয়। এই বুঝি দেয়াল ভেঙে পড়লো। সে অন্ধকার হাত দিয়ে একটি তামার বাক্স খুঁজে পেল। বাক্সটি খুব ভারী ছিল। সে অনেক কষ্টে বাক্সটি তুলে কাঁধে নিয়ে ধীরে ধীরে উপরে উঠলো। এই তো আমি পেরেছি, আমার এই সৎ পথের প্রথম পরীক্ষা। ঘরে পৌঁছে সে সেই বাক্সটা খুললো। তাতে থাকা গহনা দেখে তার মা চমকে গেলেন। এত সোনার গহনা তোর কাছে কোথা থেকে এলো? আরে মা, শুধু এইটুকুই বুঝে নাও যে এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। আর মা, বিশ্বাস করো, তোমার ছেলে কখনো চুরি করতে পারে না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুই কোনো ভুল কাজ করতে পারিস না। সেই দিনের পর থেকে শিবার ভাগ্য বদলে গেল। তার ঝুপড়ি একটি ভালো বাড়িতে পরিণত হলো। সে চাষাবাদ ছেড়ে ব্যবসা করতে শুরু করলো এবং অল্প দিনের মধ্যেই ধনী হয়ে গেল। পূর্ণিমার রাতে শিবা সেই প্রাসাদে আসে। তোতা ও গাধা তাকে জানায় যে গ্রামে এক মহান গুরু এসেছেন এবং তিনি এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছেন। গাধা তাকে প্রতিযোগিতায় না গিয়ে অন্য সহজ পথ বেছে নিতে বলে, কিন্তু শিবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। হে গ্রামবাসী, আমি আজ এখানে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছি। যে এই তিনটিতে সফল হবে সে শুধু ভাগ্যবানই নয়, এই গ্রামের জন্য একজন আদর্শ মানুষও হবে। এই তিনটি পরীক্ষা হলো বল, বুদ্ধি এবং ধৈর্যের। গুরুর নির্দেশে প্রথম পরীক্ষা শুরু হয়। একটি বিশাল পাথর যা বহু বছর ধরে গ্রামের মাঝখানে পড়ে আছে তা সরিয়ে দেওয়ার জন্য সবাইকে বলা হয়। এই পাথর তো নড়ছেই না, এ তো অসম্ভব। শিবা পাথরের কাছে গেল। তার চোখে কোনো দ্বিধা ছিল না। সে তার পুরো শক্তি দিয়ে পাথরটি ঠেলতে লাগলো। সবাই অবাক হয়ে দেখলো পাথরটি নড়ছে। শিবা তার কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে পাথরটিকে একপাশে সরিয়ে দিল। বাহ, এই যুবক বলের পরীক্ষায় সফল। এবার দ্বিতীয় পরীক্ষা। চার দেওয়ালে বন্দি আমি, না আমি দেখি না আমি চলি, আমি ছাড়া সব নীরব, আমার থেকেই সব কথা শুরু। হ্যাঁ, সব কথা শুরু, নীরব। হ্যাঁ, উত্তর হলো শব্দ। একেবারে ঠিক। এরপর ধৈর্যের পরীক্ষা হয়। গুরু সবাইকে একটি পাত্র ধরিয়ে দিয়ে বলেন যে কাছের মন্দিরে একটি ফোঁটা ফোঁটা জল পড়ছে, সেই জল দিয়ে এই পাত্রটি পূর্ণ করতে হবে। এটি একটি খুব কঠিন এবং সময় সাপেক্ষ কাজ ছিল। দূর, এভাবে তো সারাদিন লাগবে, আমি পারলাম না, এটা তো অসম্ভব ধৈর্য। শিবা সূর্যের তীব্র তাপ এবং ক্লান্তির মধ্যেও অবিচলিত ছিল। তার মনে হয় তখন তার মায়ের কথা, বৃন্দার কথা ঘুরছিল। সে তাদের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। সে দীর্ঘক্ষণ অপেক্ষা করে, এক ফোঁটা করে জল নিয়ে পাত্রটি পূর্ণ করলো। তিনটে পরীক্ষাতেই যে জয়ী হয়েছে সে হলো শিবা। এই যুবকটি আমাদের গ্রামের জন্য একটি গর্বের বিষয়। কিছুদিন পর গ্রামের প্রধান শিবার বাড়িতে আসেন। প্রণাম মাতাজি। আরে আপনি আসুন আসুন, ভেতরে আসুন। এখন যদি আপনার অনুমতি হয় তাহলে আমি আমার মেয়ে বৃন্দার বিয়ে শিবার সঙ্গে দিতে চাই। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। প্রত্যেক বাবা তো এটাই তো চাই যে তার মেয়ে কোনো ভাগ্যবানের সঙ্গে বিয়ে হোক। হ্যাঁ, ভাগ্যও কি খেলা দেখাচ্ছে। যে কখনো আমার নাম শুনতে চাইতো না, সে আমাকে হতভাগা বলতো, সে আজ তার মেয়ের হাত আমার হাতে দিতে চাইছে। শিবা
আসে এবং গ্রাম প্রধানকে জানায় যে সে বৃন্দাকে বিয়ে করবে। শিবা, তুমি হঠাৎ এত ধনী কিভাবে হয়ে গেলে? আর গুরু কেন তোমার এত প্রশংসা করলেন? না না বৃন্দা, আমি চাইলেও তোমাকে বলতে পারবো না। আরে শুধু এতটুকু জেনে নিও যে সব ঈশ্বরই কৃপায় হয়েছে, আমি কোনো ভুল কাজ করিনি। আমি আর কখনো জিজ্ঞাসা করব না, তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে। তৃতীয় পূর্ণিমার রাতে শিবা আবার সেই প্রাসাদে আসে। তোতা ও গাধা তাকে দেখে চমকে ওঠে। আমাদের মনে হয়েছিল যে এখন তুই আমাদের ভুলে গেছিস, তোর ভাগ্য তো বদলে গেছে রে। আরে এটা কিভাবে হতে পারে? আমি তোমাদের দুজনকে কিভাবে ভুলতে পারি? কিন্তু আজ আমি কোনো ইচ্ছার জন্য আসিনি। আজ আমি এটা জানাতে এসেছি যে তোমরা দুজন আসলে কে। হ্যাঁ, এখন সময় এসেছে সত্যিটা বলার এবং আমাদের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার। তুই প্রতিবারই ভালো রাস্তায় গিয়েছিস, এই কারণে আমরা মুক্তি পেয়েছি। আমরা তো শুধু রাস্তা দেখাই, ভগবান আমাদের এই অধিকার দিয়েছেন। নির্বাচন তোর, হিসাব তোর। তুই ভাগ্যবান কারণ তুই সঠিক পথ বেছে নিয়েছিস। তাহলে তোমরা কি সত্যি আমাদের সাহায্য করেছিলে নাকি আমাদের বিভ্রান্ত করছিলে? আমরা এই প্রাসাদের অভিশাপ 100 বছর আগে এখানকার রাজা ভাগ্যের ওপর গবেষণা করতে গিয়ে অভিশাপগ্রস্ত হন। আমরা তার 2 সেবকের অভিশাপে আটকে যাই। আমাদের অভিশাপ থেকে মুক্তির পথ এটাই ছিল যে আমরা একজন মানুষকে 2টি পথ দেখাবো, আর যে প্রতিবারই ভালোর পথ বেছে নেবে, শিবা প্রতিবারই সেটা বেছে নিয়েছিল, যা কঠিন ছিল কিন্তু সঠিকও ছিল। তোতা এবং গাধা উজ্জ্বল আলোতে পরিবর্তিত হয়ে এবং অদৃশ্য হয়ে যায়। শিবা সব বুঝতে পারে। হ্যাঁ, তাহলে আমি এই রহস্যকে সবসময় বজায় রাখবো। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ।